দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। বাংলাদেশে এক যুগের বেশি সময় ধরে চলেছে স্বৈরাচারের অত্যাচার, অবিচার, স্বেচ্ছাচার, অনাচার এবং মিথ্যাচার। প্রতিদিনই দল এবং ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয়েছে প্রশাসন, বিচার বিভাগ। ভয় আর বিচারহীনতার সংস্কৃতি গেড়ে বসেছিল বাংলাদেশের মানচিত্রে। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাইদ খান। আমার সঙ্গে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মাইমুল আহসান এবং আমার বাম দিকে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শাহিনুর সুমি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজ 30 সেপ্টেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল? অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু অতীত থেকে ঘুরে আসছি। 2009 রাজশাহীতে প্রতিযোগিতা ছাড়াই কাজ পেল সাংসদ ও নেতার প্রতিষ্ঠান। 2010 সংবিধান লঙ্ঘন করলেন দিনের পর দিন প্রধান বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল। জালিয়াতির অভিযোগ নিয়েই আদালতে কাজ করছেন 3 কর্মচারী। 2011 হাতিয়ায় জলদস্যু নাসিরের দস্যিপনার পেছনে সক্রিয় রাজনৈতিক মদত। কালিয়াকৈরে বন কর্মকর্তাদের সহযোগিতায় বন বিভাগের জমিতে কারখানার গ্যাস লাইন। 2012 সাংসদ টিটুর চারপাশ ঘিরে অভিযোগ। সাংবাদিক দীপঙ্কর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। বিদ্যুতের পর এবার বাড়ছে গ্যাসের দাম। 2013 রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে না, অর্থমন্ত্রী মুহিত। বৌদ্ধপল্লীতে হামলার ঘটনায় তদন্ত কমিটির অনেক সুপারিশ ধামাচাপা। প্রধানমন্ত্রীর সংবর্ধনা, যানজটে অচল ঢাকা। 2014 মানুষ অসহিংস, নৃশংসতা বাড়ছে। রাজধানীতে 8 মাসে 171 খুন। সব ধরনের গ্যাসের দাম বাড়ছে। রামুর ঘটনায় আওয়ামী লীগ জড়িত, খালেদা জিয়া। সিরাজদি খানে যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত 10। 2016 ফুটপাত দখল করে দোকান দিয়েছে মহানগর পুলিশ কর্তৃপক্ষ। ঋণের টাকায় 62 কর্মকর্তার অস্ট্রেলিয়া সফর। 2017 নগদ প্রাপ্তি সরকারের লক্ষ্য হতে পারে না, 4G প্রসঙ্গে মাহমুদ হোসেন। 2018 সাংসদ দবিরুলের পরিবারের গ্রাসে সবকিছু। 22 শর্তে আজ ঢাকায় বিএনপির জনসভা। লক্ষ্মীপুরে মন্ত্রীর বাড়ির সৌন্দর্য রক্ষায় দোকানপাট ভাঙচুর, প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন। 2019 ক্যাসিনো বিতর্কে সামনে আসছে হুইপের অতীত। যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার, ওয়েট অ্যান্ড সি, ওবায়দুল কাদের। 2020 অনিশ্চয়তায় সৌদি প্রবাসীরা, সব আশ্বাসী মুখে মুখে। 2021 প্রধান শিক্ষক নিয়োগে ঘুষ সর্বোচ্চ 15 লাখ। পদ্মা ব্যাংকে কতটা দুর্নীতি হয়েছে জানেন না অর্থমন্ত্রী। 2022 হিন্দু সম্প্রদায়ের উপর 9 মাসে 30 হামলা। পূজা মণ্ডপে হামলার 54টি মামলার 1 বছরেও বিচার শুরু হয়নি। ঘুষের অভিযোগে ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীকেই পুলিশে দিলেন এসিল্যান্ড। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, ওবায়দুল কাদের। 2023 শেখ হাসিনার অধীনেই নির্বাচন, ওবায়দুল কাদের। যুবলীগ দেখলে শয়তানও পালিয়ে যায়, মোফাজ্জল হোসেন মায়া। দর্শক, আমরা দেখলাম গত 16 বছরে বিগত 3টি সরকার, আওয়ামী লীগ নেতৃত্বাধীন হাসিনার সরকার, সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীরকে কীভাবে ব্যবহার করে মানুষকে শোষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে। শুরুতেই আলোচনার জন্য এ বিষয়ের উপরে আলোচনার জন্য আমরা যাব প্রফেসর ডক্টর মাইমুল আহসান আপনার কাছে। মাইমুল আহসান, আপনি দেখলেন যে গত 16 বছরে
বিগত 3টি সরকার শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এই 3টি সরকারের আজকের ঠিক এই তারিখটিতে যে যে ঘটনাগুলো ঘটেছিল সেই বিষয়গুলো কিভাবে মূল্যায়ন করবেন আপনি একজন আইনের প্রফেসর হিসেবে? এক কথা যদি আমাকে বলতে বলা হয় এটা কেমন স্বৈরাচার ছিল, তাহলে আমি বলবো সন্ত্রাসী এবং ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এখন সন্ত্রাসী এবং ফ্যাসিবাদী স্বৈরাচারের কিছু টেক্সট বুক প্রেজেন্টেশন থাকে, অর্থাৎ পাঠ্য বইতে আমরা ছাত্রদেরকে কিভাবে পড়াই যে কি দেখলে তুমি বলবা যে স্বৈরতন্ত্র আছে, ফ্যাসিবাদ আছে। তো প্রথমে দেখতে হবে আইনের শাসন আছে কিনা, দেখা যাবে যে না, আইনের কোনো শাসন নাই, অনুপস্থিত। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা, দেখা যাবে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে কিনা, পারে না। জনগণ ইচ্ছা করলে মিটিং মিছিল কোনো আন্দোলনে অংশগ্রহণ করতে পারে কিনা, পারে না। জনগণ কোনো কিছুতে অসন্তুষ্ট হলে তারা যে অসন্তুষ্ট এই কথা বলতে পারে কিনা, দেখা যায় বলতে পারে। সন্তুষ্ট হলে হোক আর অসন্তুষ্ট হোক, সবসময় বলতে হবে যেই দল যেই ব্যক্তি ক্ষমতায় আছে তিনি শ্রেষ্ঠ, তার কোনো বিকল্প নেই। অর্থাৎ শেখ হাসিনার কোনো বিকল্প নেই, আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, এবং যারা মন্ত্রীরা আছেন তাদেরও কোনো বিকল্প নেই, এবং যারা গুন্ডামি করে যাচ্ছে তাদেরও কোনো বিকল্প নেই। এর চাইতে ভালো মানুষ আর সমাজে নেই। এই ধরনের প্রেক্ষাপটে যদি আপনি রাজি থাকেন, তাহলে এটা স্বৈরাচার থেকে ফ্যাসিবাদে রূপান্তরিত হয়। এখানে লক্ষণগুলির মধ্যে লক্ষ্য রাখবেন, ব্যক্তিটাও এক, দলটাও এক, এবং শাসক গোষ্ঠীও এক। এখানে ভিন্ন মতের বা একাধিক কিছু পাবেন না। এই জন্য ইংরেজিতে কখনো কখনো এটার প্রাথমিক স্তরকে বলা হয় টোটালিটারিয়ানিজম, অর্থাৎ পুরো জিনিসটাকেই একটা গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, এবং এই গর্তে আপনাকে থাকতে হবে। আমি কিভাবে আপনাকে রাখবো সেটা আপনি ঠিক করবেন না, আমি ঠিক করব আপনি কিভাবে এখানে থাকবেন। এবং এটা কি করে করা হবে, একটা ভয়ভীতি দেখানো হবে। কীরকম ভয়ভীতি? একজনকে এমন শাস্তি দেওয়া হবে, যেমন আমাদের এখানে একজন সমন্বয়ক আছেন ইডেন কলেজের। এখন ওনাকে যদি ধরা হয়, ওনাকে শাস্তিটা, ওনার উপর নির্যাতনটা এমন হইতে হবে যাতে সারা ইডেন কলেজে এটার মেসেজটা এমনভাবে চলে যায়, দেখো তোমাদের যে নেত্রী তাকে আমরা কিভাবে পিটিয়েছি, কাজেই তোমাদের ধরলে আমরা এইভাবেই পিটাবো, বা এর চাইতে আরও অনেক বেশি পিটাবো, যেহেতু তোমরা নেত্রী না। এগুলি হচ্ছে সবই ফ্যাসিবাদের লক্ষণ। এখন এই লক্ষণগুলি আমরা কেন এত বছর ধরে, আপনি 2009 সাল বলতেছেন, আমি প্রথম ফ্যাসিবাদের লক্ষণ এই দেশে দেখেছি 1991 সালে, যখন এই শেখ হাসিনা ফ্যাসিস্ট ঘোষণা করেছিলেন। নির্বাচনে তো জিতেছেন, 1 মিনিটের জন্য আমি শান্তিতে দেশ চালাতে দেব না, এইটা হলো ফ্যাসিবাদের লক্ষণ। কিন্তু তখন বিএনপি, জামাত এরা কেউই এই জিনিসটা লক্ষ্য করলো না। এবং কার কাছ থেকে তিনি ক্ষমতাটা নিয়েছেন? এরশাদের কাছ থেকে। এরশাদ 86 সাল 87 সালে চেষ্টা করতে করতে এসে 90 সালে এসে ক্ষমতা ত্যাগের আগেই হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল ফ্যাসিবাদের জন্য, গুন্ডাতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র নির্মূল করার জন্য। কিন্তু একটা ঐতিহাসিক বিপর্যয় ঘটে গেছে, অল্পের জন্য হাসিনা ক্ষমতায় আসতে পারল। তাহলে 1991 থেকে উনি চেষ্টা করে 1995 সাল পর্যন্ত আসার আগেই কি করলেন? জামাতকে কুপকাত করে ফেললেন। কিসের কথা বলে? এই সরকারকে উৎখাত করে তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে। এইটা নয় যে এই সরকারের সঙ্গে আলোচনা করে বা পার্লামেন্টে বসে আমরা তত্ত্বাবধায়ক আন্দোলন করে, আন্দোলন না, শুধু এই সরকারকে অচল করে দিয়ে। এটা হচ্ছে আপনার ফ্যাসিবাদের লক্ষণ, যে বলবে আমি দাবি আদায় করব কিন্তু জোর করে আদায় করব, কথা বলে আদায় করব না। এই ছাত্রছাত্রীরা কিন্তু কোটা আন্দোলন নিয়ে বলেন বা অন্য কিছুতে বলেন, তারা কিন্তু আলোচনা করতে চেয়েছে, তখন বলছে তোমাদের সঙ্গে কোনো আলোচনা নাই। এইটা হচ্ছে স্বৈরতন্ত্রের লক্ষণ।
এটা হচ্ছে গুন্ডাতন্ত্রের লক্ষণ, গণতন্ত্রের অনুপস্থিতি, আইনের শাসনের অনুপস্থিতি। বিচার বিভাগ কেমন করে ফেলা হয়েছে যে তাদেরই নিযুক্ত বিচারপতিরা বলেছে আমাদেরকে শুধু অর্ডার দেওয়া হয়তো কোন রায়টা কিভাবে লিখতে হবে, আমরা সেই রায়টা সেভাবে লিখে দেব। এই যে অবস্থাটা, এই অবস্থাটার ভিতরে এই নিষ্পেষণটা এবং উৎপীড়নটা চলতে হবে অব্যাহতভাবে। এটার মধ্যে কোনো রকমের ফাঁক ফোকর থাকবে না এটার ভিতরে। অর্থাৎ প্রধান ব্যক্তি, প্রধান স্বৈরাচার, প্রধান ফ্যাসিবাদের যিনি কর্তা, তার ইচ্ছা মতো কাজটা চলবে এবং বাকিরা সেটা অনুসরণ করবে। এর ভিতরে কোনো বাধা বা নিরবিচ্ছিন্ন, যেটাকে আমরা বলি নিরবিচ্ছিন্ন স্বৈরাচার। এবং এটা কীভাবে হবে, সময় কিন্তু নির্ধারিত থাকবে না। সংবিধান যতই বলুক 5 বছরের কথা, আমরা কি লক্ষ্য করলাম যে 2008 সালের নির্বাচনের পর থেকে আপনি সংবিধান যতভাবেই করেন, আমি আমার মতো করে সংবিধান লিখে নেব, আমি আমার মতো করে পরিবর্তন করে, এখানেও কোনো বাধা হবে না। প্রয়োজন চাইতেছেন আপনারা খুব যে বিচারপতিদের সহযোগিতা, আমরা সহযোগিতা নিয়ে নেব। এখন বিচারপতি অবসরে গেছে, 16 মাস পরে তার কাছ থেকে আমরা লিখিয়ে নিয়েছি। অর্থাৎ এই নিরবিচ্ছিন্ন অত্যাচার, নিরবিচ্ছিন্ন গুন্ডাবাজি, নিরবিচ্ছিন্ন সন্ত্রাস, এই বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু লক্ষ্য করার কথা ছিল যদি আমরা জাতি হিসেবে আরেকটু শিক্ষিত, আরেকটু এনলাইটেন্ড হতে পারতাম, তাহলে অনেক আগে আমরা এটা লক্ষ্য করতে পারতাম। আপনি বলতেছেন যে রামপালে বিদ্যুৎ কেন্দ্র 2013 সালে, রামপালে বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে যত যুক্তি দেখানো হয়েছে বিশেষজ্ঞদের থেকে, কারো কোনো যুক্তি খাটে নেই। জার্মানরা দেখাইছে, টার্কিশরা দেখাইছে, ব্রিটিশরা দেখাইছে, কোনো কিছু না, এটা হয়ে গেছে একরোখা সিদ্ধান্ত না, এটা হয়ে যাবেই। এটা আপনি এটা নিরর্থক এসব বলবেন, এটা হয়ে যাবে গেল। সুন্দরবনের ক্ষতি হবে কি হবে না, আমি বলতেছি ক্ষতি হবে না। তুমি কে? দেশকে, দেশ তো আমার, পৈতৃক সম্পত্তির মতো সে ব্যবহার করবে। ঠিক হিটলার যা করেছে জার্মান জাতির সাথে, শেখ হাসিনা আমাদের সাথে একই কাজ করেছে, শুধু পার্থক্য ওটা পুরুষ ছিল আর এখানে নারী ছিল। জি, মইনুল হাসান, আপনার কাছে আবারও আসবো। সুমি, আপনি তো শুনলেন অধ্যাপক মইনুল হাসানের বক্তব্য। গত 16 বছরের যে শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তিনি অত্যন্ত স্পষ্ট করে টু দি পয়েন্টে বলেছেন। আপনিও কি তাই মনে করেন যে স্যারের বক্তব্য বা আপনাদের দেখা এর মধ্যে কোনো সাদৃশ্য পান, না আপনারা একটু ভিন্নভাবে বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন গত এই 16 বছরের আজকের এই দিনের ঘটনাগুলো? ফ্যাসিবাদ কিন্তু আসলে একটা দল নিয়ে আসে না, ফ্যাসিবাদ কিন্তু নিয়ে আসে একটা ব্যবস্থা। তাহলে আমার এখানে কিন্তু আমি যদি দেখি যে আমার 1971 সালে যখন এখানে বাংলাদেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এটা কিন্তু একটা ক্ষয়িষ্ণু একটা পুঁজিবাদী রাষ্ট্র হিসেবেই কিন্তু এখানে আবির্ভূত হয়েছে। এবং এই যে পুঁজিবাদী যে রাষ্ট্র, সেই পুঁজিবাদী রাষ্ট্রই কিন্তু একটা পর্যায়ে এসে যখন দেখলো যে এখানে পুঁজিপতিরা সবচেয়ে বেশি হচ্ছে, শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার পরবর্তীতেই হচ্ছে তারা এখানে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে, এখানে ব্যবসায়ীরা হচ্ছে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এবং তারা দেশের টাকা হচ্ছে বিদেশে পাচার করতে পারছে। এই যে কালো টাকা সাদা করার যেই আইনগুলো বৈধতা দিচ্ছে এই সরকার, এইটাকে টিকিয়ে রাখার জন্য সে হচ্ছে জনমানুষের মধ্যে যেই ধরনের জনদুর্ভোগ দিনের পর দিন সে তৈরি করেছে। আমি যদি বলি 2008 থেকে শুরু করে আপনি যদি দেখেন 2014-তে যে নির্বাচন হয়েছে এখানে একতরফা নির্বাচন, এবং 2018 সালে নির্বাচন একটা ভোট ডাকাতির নির্বাচন, রাতের আধারে ভোটের নির্বাচন, এবং সর্বশেষ 2024-এর যে ডামি নির্বাচন, সেটাও কিন্তু আমরা দেখলাম কেউ সেখানে জনগণ কিন্তু ভোট প্রত্যাখ্যান করেছেন। তাহলে তার মধ্য দিয়ে যেই সরকার আসলে এতদিন ধরে টিকে থাকলো, এই যে গায়ের জোরে যে সরকার, হ্যাঁ, সে হচ্ছে এখানে একটা মানে ফ্যাসিবাদী সরকার কি দেখায়? ফ্যাসিবাদী সরকার কিন্তু দিনের পর দিন মানুষের সামনে এটাই দেখাতে চায় যে তারা উন্নতি করছে। তারা এখানে নানা ধরনের একটা স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, এই যে বিভিন্ন সময় এক এক ধরনের বাণী নিয়ে এসে হচ্ছে তারা বলছে যে আমরা মেট্রো রেল তৈরি করেছি, আমরা পদ্মা সেতু তৈরি করেছি, আমরা টানেল তৈরি করেছি। তাহলে এগুলো দিয়ে তো আসলে আমার দেশের উন্নয়ন তো আমি দেখছি না। কারণ আমার দেশের এখনও আমার দেশের হচ্ছে শ্রমিক ভাই বোনেরা হচ্ছে তারা প্রপার বেতন পায় না। আমার এখানে দিনের পর দিন হচ্ছে রেল স্টেশনে হচ্ছে লোকজন হচ্ছে ঘুমিয়ে থাকছে, রাস্তার ফুটপাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার ফুটপাত সহ আপনি ঢাকা শহরে রাত্রে যদি বের হন, আপনি শীতের রাতে বের হন বা ঝড় বৃষ্টির রাতে বের হন, দেখবেন যে মানুষগুলো কিভাবে আসলে সেখানে দিন যাপন করছে। তাহলে এই যে একদিকে হচ্ছে সরকারের হচ্ছে উন্নয়নের
একটা ফলক তৈরি করা, এবং অপরদিকে হচ্ছে জনমানুষের যেই দিনের পর দিন যে নিম্নমুখী হওয়া, জীবনযাত্রার মান যে নিচে নেমে যাওয়া, তাহলে এইটা দিয়েই কিন্তু বোঝা যায় যে সরকারের যে ফ্যাসিবাদী যেই আচরণ সেটা কতটা প্রবল ছিল। এখানে দ্রব্যমূল্যের দাম বেড়েছে সেটা দেখেছেন, এখানে হচ্ছে আপনার সিএসএ ডিএসএ এই যে মামলাগুলো, এই যে আইসিটি অ্যাক্টগুলো হয়েছে, যেটার কারণে আসলে গণমাধ্যমগুলো হচ্ছে একদম জিম্মি ছিল যে তারা কোনো কি সম্প্রচার করবে না করবে, ডিজিফায়ার লোক এসে হচ্ছে সেই জায়গায় হচ্ছে বসে থাকতো এবং তারা সেটা সরকারের কোনো বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। আমি আপনার এখানে আরেকটু যোগ করি, 2023 সালের আজকের এই দিনের একটি দৈনিক নয়া দিগন্তের একটি খবর আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সেটি হচ্ছে যুবলীগ দেখলে শয়তানও পালিয়ে যায়। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, তিনি কিন্তু এই কথাটি মন্তব্যটি করেছেন। আসলে আপনার এই বক্তব্যটা ধরে যদি আলোচনা করেন। যুবলীগ দেখলেও যে শয়তান পালিয়ে যায়, এই যে কথাটা মানে বলার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে? কারণ এখানে সরকার তো আসলে সরাসরি হস্তক্ষেপ না করতে পারলে তার যে বিরুদ্ধে যে মতগুলো আসতো সেই মতগুলো দমন করার জন্য কিন্তু এখানে লাঠিয়াল বাহিনী হিসেবে যুবলীগকে, ছাত্রলীগকে সব ধরনের কাজে লাগিয়েছে। প্রতিষ্ঠানগুলো 15ই জুলাই আমাদের উপরে যে হামলা করিয়েছে, সর্বপ্রথম ইরানে হামলা হয়, ছাত্রলীগের নেত্রীরা সেখানে হামলা করে, এবং ঢাবিতে যে পরবর্তীতে দুপুরের পর যে হামলাটা হয়, অধিকাংশ ক্যাম্পাসেই আমরা দেখেছি ছাত্রলীগ। তাহলে সেখানে কিন্তু যুবলীগ এবং ছাত্রলীগ একসাথে কিন্তু তারা রাস্তায় নেমে কিন্তু দমন পীড়ন চালিয়েছে, এবং সেখানে নারী পুরুষ কোনোটাই বিবেচনা করেনি, তারা কিন্তু সব জায়গায় কিন্তু এই অত্যাচারগুলো কিন্তু করেছে। তাহলে বিগত সেই দশকগুলোতে যদি আমি তাকাই, তাহলে এই যুবলীগ ছাত্রলীগ দিয়েই হচ্ছে বিভিন্নভাবে ন্যায়ের পক্ষে যারা কথা বলছে তাদের বিরুদ্ধেই কিন্তু দমনপীড়নগুলো চলেছে। আপনার কাছে আবারও আসবো সুমি। ডক্টর ময়মুলা হাসান, আপনার একটু নজরে আনতে চাই 2010 সালের দৈনিক প্রথম আলোর একটি খবর আপনার নজরে আনতে চাই। সেটি হচ্ছে প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করলেন দিনের পর দিন, তৎকালীন অ্যাটর্নি জেনারেলের মন্তব্য এটি। আরেকটি সংবাদ, জালিয়াতির অভিযোগ নিয়েই আদালতে কাজ করছেন 3 কর্মচারী। একজন আইনের শিক্ষক হিসেবে বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? হিটলার কিন্তু সমাজতন্ত্রের নাম দিয়ে ক্ষমতায় এসেছিল এবং অত্যন্ত পপুলার ছিল। স্ট্যালিন কিন্তু সমাজতন্ত্রের নাম দিয়ে এসেছিল এবং সেখানেও একই অবস্থা আমরা লক্ষ্য করেছি। কাজেই সিগন্যালটা সে কীভাবে দেয়? সিগন্যালটা দেয় সর্বোচ্চ পর্যায় থেকে, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, এগুলো হচ্ছে দেশের মানে বিচার ব্যবস্থার একটা বড় বড় স্তম্ভ। সরকারি পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল আর আমাদের জনগণের পক্ষ থেকে প্রধান বিচারপতি। এই লোকগুলি যখন প্রকাশ্যে আইন ভাঙে এবং আইন ভাঙ্গাটাকে আবার সরকার জায়েজ করে দেয়, বৈধতা দিয়ে দেয়, তখন সকল মানুষের কাছে এইটা যায় যে সরকার চাইলেই, সরকার প্রধান চাইলেই যা কিছু করতে পারবে। এখানে দলও মুখ্য না, আদর্শও মুখ্য না, এখানে ওই ব্যক্তিটা মুখ্য হয়ে যায়। তাহলে ওই ঘটনায় কি ওই তৎকালীন প্রধান বিচারপতি কি এর কি সংবিধান লঙ্ঘন বলা যায়, বা আইন যেহেতু লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, এটি দণ্ডনীয় কিনা বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত? জালিয়াতির বিষয়টাই সবসময় দণ্ডনীয়। আপনি যেই ধরনের জালিয়াতি করেন না কেন, আপনি ছোট করেন, বড় করেন, যাই কিছু। এখন কিভাবে আপনি দেখবেন গত 15-20 বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেভাবে নিয়োগ করা হয়েছে, আমি যদি করে এর বিরাট অংশে জালিয়াতি করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিভাবে জালিয়াতি করা হয়েছে? এমনও টেম্পারিং করা হয়েছে, যারা প্রথম দ্বিতীয় হবে তাদের থেকে নিয়োগ দেওয়া হচ্ছে যা অষ্টম, নবম বা চতুর্থ বা এরকম, যা একটাও থার্ড ক্লাস থাকবে না তাকে নিয়োগ দেওয়া যাবে না, কিন্তু দেখা যাচ্ছে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। একটাও যদি সেকেন্ড ক্লাস থাকে তাকে আপনার নির্বাচনের জন্য শর্ট লিস্টেড করা যাবে না। তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি এটা করা যায়, আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রিট করেছিলাম যে তোমরা এগুলি করতেছো কি। আমি 1998 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রিট করেছি যে আইনে এইরকম লেখা আর আপনারা এইসব কি করতেছেন। বিসিরা তখন বলবে তুমি কে, তুমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়ে আমার বিরুদ্ধে আদালতে যাও, কীভাবে আমার বিরুদ্ধে মামলা করো। আমি বললাম যে রিট আর মামলা তো এক জিনিস না। কই হইল, তোমাকেই আমরা এখান থেকে বিদায় করে দেব।
তো এই ধরনের পরিস্থিতি কখন সৃষ্টি হয়? আপনি তো বলতেছেন 2010 সালের কথা, আর আপনাকে আমি শোনাচ্ছি 1997-98 সালের কথা। তাহলে সিগন্যালগুলো কিন্তু অনেক আগে থেকে আসলে এই সিগন্যালগুলো আমরা মিস করেছি। সেই জন্য একটা বড় বিষয় হচ্ছে, আপনি ফেসিবাদের কথা বলবেন, ফেসিবাদকে শাস্তি দেবেন না, তাহলে ফেসিবাদ আবার আসবে। স্বৈরাচারকে শাস্তি দেবেন না, স্বৈরাচার আবার আসবে। এই জিনিসটা আপনাকে বন্ধ করতে হবে। অপরাধীকে শাস্তি দিতে হবে অপরাধ অনুসারে। একটা জাতিকে সে স্বাধীনতা বিকৃত করে ফেলেছে, স্বাধীনতা বেঁচে দিয়েছে আরেকজনের কাছে, অন্য রাষ্ট্রের কাছে। এইসব জিনিস নিয়ে আমাদেরকে বেশি করে আলোচনা করতে হবে। এগুলো কি আইনের কোন ধারায় ব্যাখ্যা আছে? পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণরূপে অবৈধ। একটা সংবিধানের 1/3 আপনি বললেন এটা আর বদলানো যাবে না। পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা নাই যে একটা সংবিধান লিখে আপনি বলে দিলেন এই সংবিধানের 1/3 কোনো অবস্থাতে বদলানো যাবে না, যে বদলানোর চেষ্টা করবে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত আমি সাজা দেব। তো আপনি এর চাইতে বড় ফেসিবাদী আইন আর কি হইতে পারে? এটা তো আপনি করে ফেললেন। এটা করার পরপরই কিন্তু, বা একটু আগে পরে হেফাজতের ঘটনা ঘটে গেল, 2013 সালের ঘটনা। এরপর থেকে খারাপ হওয়া শুরু করলো। দেখেন 2014 সালের ইলেকশন, এরপরে তো ইলেকশন নামে যে জিনিস, এটা তামাশা করে ফেলা হলো। শাহিনুর সুমি, আপনি তো শুনলেন স্যারের বক্তব্য, যে আপনারা তো আন্দোলনে ছিলেন, আপনাদেরও কি প্রত্যাশা এটা, বা এই সরকার তো সঠিক পথেই এগোচ্ছে আমার কাছে মনে হয়, আপনার কাছে কি মনে হচ্ছে? বিগত সময়গুলো ধরে যারা হচ্ছে অত্যাচার নিপীড়নের সাথে জড়িত ছিল, তাদের তো আসলে একটা বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতেই হবে। এবং তার বাইরে এই সরকার গঠন হওয়ার পরেও আপনি যদি দেখেন যে এখানে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি, এখানে কিন্তু ছিনতাই, রাহাজারি এগুলো কিন্তু বন্ধ হয়নি। আমরা এখন পর্যন্ত কিন্তু আমাদের পুলিশ প্রশাসনকে সচল করতে পারিনি। হ্যাঁ, তাহলে কেন পারিনি আপনার কাছে কি মনে হয়? দেখেন, এখানে যেই পরিমাণ একটা অনাস্থার জায়গা পুলিশের তৈরি হয়েছে, বিগত 15 বছরের যে পুলিশের যে শাসন, সেই শাসনটার কারণে বলবেন, হ্যাঁ, পুলিশের একটা আসলে বলবো যে মানে অত্যাচার নিপীড়ন আর কি। হ্যাঁ, মানে পুলিশকে যেভাবে আসলে সরকার কাজে লাগিয়েছে, পুলিশ বাহিনীর তো এখানে আসলে একটা স্বতন্ত্র একটা জায়গা থাকার কথা ছিল। সে জনগণের হয়ে কাজ করবে, ন্যায়ের পক্ষে কাজ করবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে বিচার বিভাগ থেকে শুরু করে এখানে আইন বিভাগ, কোনো বিভাগে এখানে স্বতন্ত্রভাবে তারা কাজ করতে পারেনি বিগত সরকারের সময়। পুলিশ বাহিনীও সেই কাজটি করতে পারেনি, তারা লাঠিয়াল বাহিনী হিসেবেই করেছে। আপনার কাছে আবারও আসবো সময় থাকলে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে স্যার, আপনার দৃষ্টিতে আরেকটি বিষয় আনতে চাচ্ছি। 2022 সালের আজকের এই দিনটিতে আমরা দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের উপর 9 মাসে 30 হামলা, পূজা মণ্ডপে হামলার 54টি মামলায় 1 বছরেও বিচার শুরু হয়নি, বৌদ্ধপল্লীতে হামলার ঘটনায় তদন্ত কমিটির অনেক সুপারিশ ধামাচাপা। এতে কি প্রমাণিত হয় না যে এই ঘটনাগুলোর সাথে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জড়িত, যেহেতু বিচার প্রক্রিয়া শুরু না করা বা জড়িতদেরকে গ্রেপ্তার বা আইনের আওতায় না আনা, এই বিষয়টি কি প্রমাণ করে কিনা আপনার কাছে কি মনে হয়? যদি প্রমাণ করে, আইন অনুযায়ী যারা করেনি তাদেরকে কোন ধরনের আইন ভঙ্গ করেছে এবং তাদের কেমন ধরনের দণ্ড হওয়া উচিত ছিল? আপনি মনে করেন কেন 1 লক্ষ পুলিশ কাজে যোগ দেয় নাই? তারা তো জানে, আপনি জানি না কারা এগুলির জন্য দায়ী, কিন্তু তারা জানে যে তারা দায়ী। সেজন্য তারা দেখেন 1 লক্ষ পুলিশ এখানে কাজে জয়েন করে নাই। তাইলে আরও 1.5 লক্ষ পুলিশ আছে, তারা কাজে জয়েন করছে। আর বাংলাদেশের মতো দেশে, যে সুমি যেটা বললেন যে পুলিশ শাসন করেছে, আসলেই তো ঘটনার তাই, পুলিশই শাসন করেছে, সরকার ছিল না তো। কারণ ফ্যাসিবাদের অর্থই হবে সরকার বলে কিছু থাকবে না, সরকারের উপরে একজন থাকবে যে পুলিশকে যা বলবে সে তাই করবে। তা এখন এই যে মামলাগুলো, আমি যদি বলি এই ঘটনাগুলি সৃষ্টি করা হয়েছে সরকার, কারণ তাদের কাছে এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এই মাইনরিটিস কার্ডটা একটা বড় কার্ড। সমস্ত দুনিয়াকে আমাদের উপরে অত্যাচার অবিচার কিভাবে করা হয়েছে, যে এখানে জঙ্গিবাদ উঠতেছে, আমরা তো জঙ্গি দমন করতেছি। আমাকে গুলি করে আপনি যদি এখন বলেন যে এই যে দাঁড়িয়ে ছিল দেখো জঙ্গি, আপনাকে গুলি করে বলে দেখো মোষ কত শক্তিশালী ছিল, তো এই তো দেখো কমিউনিস্ট পার্টি করতো। তো এইরকম করে যদি আপনি মৃত ব্যক্তিকে নিয়ে এই খেলা যদি খেলেন, আমরা দেখেছি মৃত ব্যক্তি ও মামলার আসামি, মৃত ব্যক্তিকে নিয়ে আপনি এই খেলা খেলেছেন। আপনার কাছে একেবারে 30 সেকেন্ডে শেষ করবেন। সম্প্রতি আমরা এয়ারপোর্টে দেখেছি যে প্রবাসীরা এয়ারপোর্টে এসে তারা এয়ারপোর্টের যে সেবা তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে। প্রবাসীদের জন্য আর কি কি ভূমিকা রাখা যায়? বর্তমানে যে সুবিধাটা তারা পাচ্ছে তার জন্য আসলে মানে সেটা আমাদেরও আসলে খুব, কারণ তারা রেমিটেন্সের উপর ভিত্তি করে হচ্ছে, তাদের রেমিটেন্সের উপর ভিত্তি করে আমাদের এই পুরো রাষ্ট্রটাই আসলে টিকে আছে, অর্থনৈতিক
আমি চাকা যদি বলি, তো তাদের জন্য আসলে আমি বলবো যে ভবিষ্যৎ করণীয় হিসেবে এই সরকারের যে এখানে যে এই হাই কমিশনারগুলো যেগুলো আছে, যে বিভিন্ন জায়গায় যে দূতাবাসগুলো আছে, তাহলে বাংলাদেশে সেই দূতাবাসগুলো হচ্ছে ওই দেশে যাতে শ্রমিকদের সম্পদ হিসেবে গণ্য করে। আমাদের ওই এমবেসিগুলো হচ্ছে অপরাধের কারখানা, এবং যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব জায়গার দূতাবাসগুলি থেকে সর্ষের ভূত না তাড়ায়, তাহলে আপনার আমার এই সমস্ত আমরাও প্রত্যাশা করি। অধ্যাপক ডক্টর মাইমুল আহসান এবং শাহিনুর সুমি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ে এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করেছে, এরপর বাংলাদেশের অভিধানে যাতে আর কোনো ফ্যাসিবাদ না লিখিত হয়, বাংলাদেশ টেলিভিশনের এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এমন আশা রাখতেই পারি। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে।